এটা উঠায় না আমার ঘরকে আমার দয়াটা চলবে ঘরটা নেবার নজলায় আছে চেয়ারটি ব্যাগটি বাজান এই গাড়ির মালিক আমি। এই গাড়ি তার ইট খোলায় ভাড়া দিয়েছিলাম। ওই ভাড়া 2 বছর 8 মাসের মতো তার খোলায় চলে। ওই ভাড়া 2 বছর 8 মাসের ভাড়া আমি একটা টাকাও পাই নাই। আমি যখন গাড়ি চাইতে যাই তখন সে আমাকে গাড়ি দিবে না, বিভিন্ন তালবাহানা করছে। তালবাহানা করার পর এর আগে ওই লোক আমি তার সাথে ঠিকাদারি ব্যবসাও করি। তার সাথে আমার একটা সময় ভালো সম্পর্ক ছিল। ঠিকাদারি ব্যবসা করি, ব্যবসার সম্পূর্ণ মূলধন আমার। কারণ কিভাবে মূলধন আমার, সে তার ফ্যামিলি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সে নেশাগ্রস্ত ছিল, ইয়াবা সেবনকারী ছিল, যে কারণে তাকে তার বাবা মা তার বাসা থেকে বের করে দেয়। ওই টাইমে আমি সিঙ্গাপুর থেকে আসি। আমার কাছে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা নিয়ে আমি সিঙ্গাপুর থেকে ফেরত আসি। ফেরত আসার পর যখন দেখি তার এই বেহাল অবস্থা, তাকে বাড়িতে খাবারটা পর্যন্ত দিচ্ছে না, তখন আমি আমার কাছে আসে তার দুঃখের কথা বলার পরে আমি তাকে বললাম, আশ্বস্ত করলাম যে আপনি অসুবিধা নাই, আপনি নেশা যদি ছেড়ে দেন তাহলে আপনার পাশে আমি আছি। আমার টাকা আছে, আপনার মেধা আছে, মেধা এবং টাকা কাজে লাগিয়ে আমরা সুন্দর করে ব্যবসা চালিয়ে যাব। ঠিক তেমনি করে সে যখন আমার সাথে ওয়াদা দিল যে আমি আর নেশা করবো না, তখন আমি যে ঠিকাদারি ব্যবসা করি, এই সম্পূর্ণ টাকার ইনভেস্ট আমি করি। সম্পূর্ণ টাকা ইনভেস্ট করায় প্রায় 40-50টা কাজ তাকে নিয়ে আমরা করি। করার পর করার পর আমি যখন এই জামানতের টাকা, বিলের টাকা সম্পূর্ণ কমপ্লিট হয়, তার কাছে জমা রাখি। আমি তারপর বললাম যে আপনি হিসাব টিসাব করেন। তখন সে বিভিন্ন তালবাহানা আরম্ভ করছে। ওই দিক দিয়া আমার যে গাড়িটা তার খোলায় দিয়েছিলাম, এই গাড়িটাও আমাকে দিচ্ছে না। আমি একটা মুক্তিযোদ্ধার ঘর পাই, এই ঘরের মধ্যে আমার নিজের গাড়ি দিয়ে আমি ক্যারিং করব। তাকে বিভিন্ন সময় মাসের পর মাস বলার পরেও সে আমার গাড়িটা দেয় নাই। বাজার কমিটির সভাপতি এই মজলিস সাহেবের সমন্বয়ে আমরা বিভিন্ন সময় হলো তার বাজারের বণিক সমিতির কার্যালয়ে বসার পরে তার কোনো সুরাহা হয় নাই। সে গাড়ি দিবে না। শেষ পর্যন্ত গাড়ি এই মজলিস সাহেব বলল যে তোমার গাড়ি, তোমার যেহেতু কাগজপত্র তোমার ঠিক, তোমার গাড়ি কিভাবে নিবা, তোমার গাড়ির ব্যবস্থা তুমি করো, আমরা আর পারলাম না। তখন আমি একটি থানায় একটা দরখাস্ত দিই। পাশাপাশি আমার এই যে গাড়ির কাগজপত্র, অরিজিনাল কাগজপত্র স্বরাজ কোম্পানির, পারফরমেন্স মোটরস থেকে, যে বটতলা পারফরমেন্স মোটর থেকে আমি আমার এই গাড়িটি এই লোগা কিস্তির মাধ্যমে আমি লোগা বুকিং দিই। আমার কিস্তি কমপ্লিট হওয়ার পরে আমার গাড়ি আমাকে কাগজ সহ এই যে চেকগুলো আমি ওই সময় দিয়েছিলাম, এই যে কিস্তিতে নিলে চেক জমা দিতে হয়, এই কিস্তির চেক সহ এই কাগজ সহ আমাকে এই গাড়িটি আমাকে এই কাগজগুলো আমাকে ফেরত দেওয়ার পর আমি গাড়ির কাগজগুলো আমার বাসায় রাখার পরে যখন গাড়ি দিচ্ছে না, তখন আমি এই গাড়ির কাগজ সহ এই চেক সহ আমি থানায় একটি কমপ্লেন করার পর ওই সময় একজন এসআই ছিল আশরাফুল আলম, বাড়ি তার লোগা নেত্রকোনা। ওই আশরাফ আলমের নেতৃত্বে তখন ওই কাগজ এবং লোগা ওই দরখাস্ত নিয়ে তার বাড়ির যাওয়ার পরে বলে যে লোগা অমুক এই যে নাম্বারের গাড়ি স্বরাজ কোম্পানির লাল গাড়িটি কোথায়। সে তালবাহানা আরম্ভ বলে যে লোক 1 ঘন্টার ভিতর তুমি যদি গাড়ি না দাও তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। তখন সে ওই আমার এই গাড়িটা সে বাড়ির থেকে ওই সতাল একটা খোলা রাখছিল, তারা ওই সতাল খোলায় লুকায় রাখছে। তখন এই আশরাফ ভাই যখন কঠোর ভাষায় বলে যে 1 ঘন্টার ভিতরে গাড়ি আনবা থানার মধ্যে, তখন 1 ঘন্টা কয়েক মিনিটের ভিতরে ওই সতাল থেকে গাড়ি নিয়ে আসে এই পাকুন্দিয়া থানায় আসার পরে
ওই এসআই এবং হলোগা এই বাজার কমিটির সভাপতি তাদের মোকাবেলায় সে আমাকে গাড়ির চাবি এবং গাড়ির বুঝিয়ে দেয়। এ পর্যন্ত আমার কাছে গাড়ি আমার কাছে আমাকে বলছে আমি নাকি তাকে গুলি করে দিব। আমি জেলা যুব দলের সদস্য, আমার ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক এবং সামাজিক একটা অবস্থান আছে। কারণ আমি মরহুম ইদ্রিস আলী ভূঁইয়ার ভাগিনা, আমি ইদ্রিস আলী ভূঁইয়ার আদর্শে আদর্শিত। আমি ইদ্রিস আলী ভূঁইয়ার ওই আদর্শকে আমি বুকে লালন করে আমি যদি একটা মুখের একটা থুতুয়া ফেলাই, আমি ওনার আদর্শকে প্রাধান্য দিয়ে তারপরও চলি। কারণ আমাকে যাতে এই পাকুন্দা পৌরবাসী সহ এই পাকুন্দা উপজেলার কোনো ব্যক্তি কোনো ধরনের নিন্দা, আমার বিরুদ্ধে সমালোচনা, আমার বিরুদ্ধে কোনো ধরনের খারাপ মন্তব্য যাতে না করতে পারে, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এভাবে চলার চেষ্টা করি। আপনি জানেন আমি যার সাথে ব্যবসা করেছিলাম মজিবুর রহমান নজরুল, তার কথা পাকুন্দেবাসীর কাছে জিজ্ঞেস করবেন। পাকুন্দিয়া তথা আপনাদের কিশোরগঞ্জের অনেক লোক আছে তার কাছে নির্যাতিত। কিভাবে নির্যাতিত? তার সাথে ব্যবসা করে অনেকে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে। কারণ সে অনেকে যে আমাদের লোকায় যে এই যে নাম নাকি শামীম ভাই মনে 50 লক্ষ টাকার উপরে পা। তার সাথে ব্যবসা করে কেউ হাসি মুখে ফেরত যেতে পারে নাই। কান্নার কষ্ট নিয়ে তার কাছ থেকে ফেরত যেতে হয়েছে। কান্না আর শুধু কষ্ট। আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি একটা আশা করে বিদেশ থেকে 9 বছর বিদেশ থেকে টাকা নিয়ে আসছি। আমার একটা স্বপ্ন ছিল আমি আমার এই টাকা দিয়ে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আমি চলবো, কিন্তু লোকা তার এই অপকর্মের কারণে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে চলা তো দূরের কথা, আমি বিষম খারাপ অবস্থায় আছি। আমি আমার এই খারাপের ব্যবস্থার জন্য আমরা সাংবাদিক ভাইদের কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। সে শুধু আমার টাকার ক্ষতি করে নাই, সে আমার রাজনৈতিক লাইফের ক্ষতি করেছে, সামাজিক অবস্থানের প্রতি ক্ষতি করেছে, সে আমার ব্যবসায়িক লাইনের প্রতি ক্ষতি করেছে। পাকুন্দের একটি মানুষ বলতে পারবে না যে আমার কাছে 500 টাকা পা। আমার কাছে যদি কোনো ব্যক্তি বলতে পারে 500 টাকা পায়, আমি চাই না আপনারা আমার পক্ষে লেখেন। আমি এটা চাই না। আমি এমন ভাবে চলি আমার মৃত্যুর পর আমার জানাজায় খাড়িয়েও যাতে কেউ একটা কথা বলতে না পারে যে বুলবুলের কাছে 500 টাকা পাই, 500 টাকা কোন সময় দিবেন। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার সুস্থ সুন্দর একটা ফয়সালা চাই। এবং সে বলেছে আমাকে যে কোনো সময় সে গুন্ডা ভাড়া করেছে, তার একটা বাহিনী আছে, এই বাহিনীর মাধ্যমে আমাকে নাকি মেরে ফেলে আমার লাশটাও নাকি আমার ফ্যামিলির কাছে দিবে না। তাই আমি আমার নিরাপত্তা চাই আপনাদের মাধ্যমে। এই জন্য এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা আমার সদয় দৃষ্টি আকর্ষণ করবেন, আমি যাতে আপনাদের মাধ্যমে সুন্দর একটি বিচার প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।